Assalamu alaikum. Welcome to our today's group discussion. আজকে আমরা গ্রুপ ডিসকাশনের পাশাপাশি আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন। এক্সাক্ট কোয়েশ্চেনটা আপনারা পাবেন হচ্ছে ওই ওই আমাদের তো ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফাইনাল অ্যাসাইনমেন্ট উইক শুরু হবে, তার হয়তো একদিন আগে আমি আপনাদেরকে কোয়েশ্চেনটা দিয়ে দেব। এক্সাক্ট কোয়েশ্চেনটা আমি এখানে বলছি না, আমি জাস্ট কোয়েশ্চেনটা কেমন হতে পারে তেমন একটা আইডিয়া এবং কিভাবে আপনারা অ্যান্সারটা প্রিপেয়ার করবেন ওই নিয়ে আজকে আমাদের আলোচনা। গত ক্লাসে আমাদের যে ফোকাসটা ছিল, মেইনলি দ্য প্রোটাগনিস্ট অফ অল দ্য টেক্সটস। আমরা একদম মিডের আগে থেকে শুরু করেছি। জন ট্যানার, জিম এবং মিডের পরে আমরা স্টিফেন ডেডালাস এবং পল মোরেল তাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি। মূলত আমাদের আলোচনা ছিল হচ্ছে পল মোরেলকে সাথে আমরা স্টিফেন ডেডালাসের বেশ কিছু মিল নিয়ে আলোচনা করেছি এবং এর সাথে প্রাসঙ্গিকভাবে আমরা জন ট্যানারকে এনেছি, কখনো কখনো জিমকে এনেছি এবং আমাদের মূল ফোকাসটা ছিল ফ্যামিলি অ্যাটাচমেন্ট, পরিবারের সাথে সম্পর্ক, পরিবারের সাথে তাদের সম্পর্ক কেমন ছিল এবং দ্য থিম অফ অবসেশন। আমরা এদের আমরা আমাদের এই কোর্সে যে 4 জন প্রোটাগনিস্ট পেয়েছি তাদের মধ্যে আমরা অবসেশন খুঁজে পেয়েছি, দ্য থিম অফ অবসেশন, এবং তাদের জীবনের যাবতীয় সমস্যা, তারা যতগুলো সমস্যা ফেস করেছে সেই সমস্যাগুলোর মূলে আমরা সেই অবসেশন, থিম অফ অবসেশনকে খুঁজে পেয়েছি, যে অবসেশনের কারণেই তাদের জীবনে নানা রকম সমস্যা লেকচারেই আলোচনা করেছি। গত লেকচারের যে বিষয়বস্তু সেটার উপর ভিত্তি করে আমাদের একটা ব্রড কোয়েশ্চেন হবে। গত লেকচারে যারা ছিলেন তারা মোটামুটি ইস্যুগুলো মনে রাখেন যে ওই ইস্যুর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন নাম্বার 1টা হবে। গত লেকচারে আমাদের ইস্যুগুলো যে কি কি ছিল, আমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অ্যাটাচমেন্ট উইথ ফ্যামিলি, পরিবারের সাথে যোগাযোগ, এটা নিয়ে কথা বলেছি। তাদের প্রত্যেকেরই বিশেষ করে আমরা গুরুত্ব দিয়েছি স্টিভেন ডেডালাস এবং পল মোরেল। প্রসঙ্গে আমরা জন ট্যানারকেও এনেছি, আমরা জিমকেও এনেছি, কিন্তু মূলত আমাদের ফোকাসটা ছিল, নীলমা একটু মিউট করবেন, হ্যাঁ থ্যাংক ইউ। আমাদের মূল ফোকাসটা ছিল হচ্ছে স্টিফেন ডেডালাস এবং পল মোরেল। স্টিফেন ডেডালাস এবং পল মোরেল আমাদের মিডের পরে যে দুটো, স্টিফেন ডেডালাস এবং পল মোরেল, এদের থিম অফ অবসেশন, এদের মধ্যে থিম অফ অবসেশনটা আপনারা ফোকাস করবেন যে তারা অবসেসড, তাদের জীবনের বিভিন্ন বিষয়ে তারা অবসেসড। ডেডালাস সেও কিছু কিছু বিষয়ে অবসেসড, পল মোরেল সেও কিছু বিষয়ে অবসেসড। তাদের অবসেশনের কারণেই তাদের জীবনে নানা রকম সমস্যা, যত রকম ক্রাইসিস, যত রকম কনফ্লিক্টের মধ্য দিয়ে স্টিফেন ডেডালাস যাচ্ছে, পল মোরেল যাচ্ছে, তার সবকিছুর মূলে আমরা বলতে পারি যে দে আর অবসেসড অ্যাবাউট সামথিং, তারা কোনো কিছু বিষয়ে অবসেসড। আপনারা ক্যারেক্টারগুলো জানার চেষ্টা করবেন, পল মোরেলকে বোঝার চেষ্টা করবেন যে সে কোন বিষয়ে অবসেসড ছিল, সে কোন কোন বিষয়ে অবসেসড ছিল। স্টিফেন ডেডালাস সে কোন কোন বিষয়ে অবসেসড ছিল। অবসেশনের কারণেই এদের জীবনে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তাহলে এটা নিয়ে আমরা কিন্তু গত লেকচারে আলোচনা করেছি। একই সাথে আমরা আলোচনা করেছি পরিবারের সাথে তাদের সম্পর্ক কেমন ছিল, হাউ ওয়াজ দেয়ার রিলেশনশিপ উইথ দেয়ার ফ্যামিলি, স্পেশালি উইথ দেয়ার প্যারেন্টস, তাদের বাবা মার সাথে কেমন সম্পর্ক ছিল। ফোকাস থাকবে স্টিফেন ডেডালাস, পল মোরেল, এবং এর সাথে আপনারা অবশ্যই
প্রয়োজন মতো জিমকে আনবেন, প্রয়োজন মতো ট্রেনারকে আনবেন, কারণ তাদের সাথে আমরা লিঙ্ক করতে পারি চাইলে। তাহলে এটা ছিল আমাদের গত গত গ্রুপ ডিসকাশনের ফোকাস। সেটা কি? দ্য থিম অফ অবসেশন অ্যান্ড দ্য রিলেশনশিপ উইথ ফ্যামিলি মেম্বার্স, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং মোটামুটি আমরা এই সিদ্ধান্তে সবাই এসেছি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত রকম সমস্যায় পড়ি, যত রকম কনফ্লিক্ট আমরা মোকাবেলা করি, এই বেশিরভাগ সমস্যার মূলে এই দুটো ইস্যু আমরা আনতে পারি। আমাদের মোটামুটি সবার জীবনে খুবই গুরুত্বপূর্ণ দুটি ইস্যু আমাদের মোটামুটি প্রায় সবার জীবনে, যেটা আমরা গত ক্লাসে বেশ ভালো প্রাণবন্ত একটা ডিসকাশন হয়েছিল, যে আমাদের ফ্যামিলি, পরিবারের সাথে আমাদের সম্পর্ক, পরিবারের সাথে আমাদের কনফ্লিক্ট, এটার কারণে আমাদের ম্যাচিউরড লাইফে, আমাদের অ্যাডাল্ট লাইফে আমরা অনেক রকম নানা রকম জটিলতার মুখোমুখি হই। এটা আমরা সিদ্ধান্তে এসেছি মোটামুটি সবার কাছ থেকে। আরেকটা বিষয়ে আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে আমরা আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ি, তার কারণ হচ্ছে আমরা কিছু কিছু বিষয়ে অবসেসড থাকি। অবসেশন, অবসেশন মানে কি? অ্যাডিকশন। আমাদের মধ্যে মানে আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি, কোনো কিছুর প্রতি আমাদের অনেক বেশি অ্যাডিকশন, অনেক বেশি অবসেশন কাজ করে। আমাদের হইতেই হবে, এমন হয় না যে আমাদের জীবনে আমাদের এরকম মানে আমাদের এমন কিছু মনে হয় যে এইটা না হলে আমার জীবন শেষ। আমার পরিচিত অনেকেই আছে যে সে, আমার পরিচিত একজন আছে যে সে আইফোন কেনার জন্য অবসেসড হয়ে গিয়েছিল। সে 2 বছর টাকা জমিয়েছে, কিন্তু সে আইফোন কিনতে পারেনি। মানে 2টা বছর সে অবসেসড ছিল তার আইফোন কিনতে হবে, তারপর কোন একটা কারণে হোক সে আইফোন কিনতে পারেনি। এর ফলে কি হয়েছে? সে এক সেমিস্টার পড়ালেখাই ছেড়ে দিয়েছে, জাস্ট সে আইফোন কিনতে পারেনি এই জন্য। এরকম, এটা হচ্ছে সিম্পল ছোট্ট একটা এক্সাম্পল। আমাদের আমাদের দৈনন্দিন জীবনে আপনারা অনেক সময় পাবেন যে আমরা সাফার করি কেন? ওয়াই ডু উই সাফার? কেন আমরা সাফার করি? কারণ আমরা কোনো না কোনো জায়গায় অবসেসড হয়ে যাই, কোনো না কোনো ইস্যুতে আমরা অবসেসড হয়ে যাই। হয়তো সাকসেস পাওয়ার জন্য, অথবা সোশ্যাল প্রেস্টিজ, অথবা সামাজিক সম্মান পাওয়ার জন্য, বা ফ্রেন্ডদের কাছে সম্মান পাওয়ার জন্য, অথবা কোন একটা ক্ষমতা হাতে আনার জন্য, বিভিন্ন কারণে আমরা অবসেসড হয়ে যাই। অবসেশন সবারই কোনো না কোনো জায়গায় অবসেশন কাজ করে। আপনি খেয়াল করে দেখেন, আপনি নিজের ভিতরে তাকান, আপনার আশেপাশের বন্ধু বান্ধবদের দিকে তাকান, আমাদের অবসেশনের জায়গা আছে। আমরা সবাই কোনো না কোনো জায়গায় অবসেসড। এখন কেউ কেউ আছে পাবজি নিয়ে অবসেসড, কেউ কেউ আছে ফটোগ্রাফি নিয়ে অবসেসড, কেউ কেউ আছে যেমন রোজগার, রোজগার নিয়ে অবসেসড, কেউ কেউ আছে চাকরি বাকরি খোঁজা নিয়ে অবসেসড, কেউ কেউ আছে পরিবার নিয়ে অবসেসড, কেউ কেউ আছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে অবসেসড। এরকম আমাদের অবসেশনে আমরা যখনই অবসেসড হয়ে যাই তখনই আমরা সাফার করি। উই অল সাফার when we are obsessed। এটাও কিন্তু আমরা ধীরে ধীরে একটু একটু করে একটু একটু করে এই কোর্সে কিন্তু আমরা আপনাদের বারবার করে মনে করিয়ে দিয়েছি যে আমাদের যে 4জন প্রোটাগনিস্ট, ইভেন সবগুলো ক্যারেক্টারই, তারা সাফার করছে কেন? কারণ তারা কোনো না কোনো জায়গায় অবসেসড। তাদের এই অবসেশনের কারণেই সাফারিং। অবসেশন ইকুয়ালস টু সাফারিং। তাহলে রিলেশনশিপ উইথ ফ্যামিলি মেম্বার্স এবং অবসেশন, এই দুটো কিন্তু আমাদের লাইফের বিভিন্ন সমস্যার পেছনে কাজ করে। এটা নিয়ে আমরা গত ক্লাসে মোটামুটি গত লেকচারে আমরা গ্রুপ ডিসকাশন আমরা আলোচনা করেছি। আজকে আমাদের মোটামুটি শর্ট হবে, তো আমরা বেশি বেশি লেংদি করব না আমাদের আলোচনা। 1 আওয়ার, 1 আওয়ারের মধ্যে আমরা আশা করি পেয়ে যাব। 5টা বেজে গেছে, আমি আরেকবার সবাইকে ইনভিটেশন দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। আচ্ছা, আশা করি আপনারা আপনাদের স্ক্রিনে আমাদের গুগল ক্লাসরুমের যে ওই ক্লাস কন্টেন্ট সেটা দেখতে পাচ্ছেন। আমাদের আজকের ফোকাসটা কি? আমাদের আজকের ফোকাসটা হচ্ছে, আমরা প্রথমেই রাইটিং স্টাইল নিয়ে, আমরা যে 4জন রাইটার
রাইটিং স্টাইল নিয়ে একটু রিভাইজ করার চেষ্টা করব, যে টেকনিক্যাল দিকটা আমরা দেখব। প্রতিটা রাইটারের তাদের যে রাইটিং স্টাইল সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। শুধু রাইটিং স্টাইল না, তাদের ফিলোসফি নিয়েও আমরা একটু একটু রিভিশন করব। আমরা প্রথমেই জর্জ বার্নার্ড শর যে লাইফ ফোর্সটা নিয়ে আমরা প্রথমে একটু রিভাইজ করি। লাইফ ফোর্সটাকে একটু আমরা রিভাইজ করার চেষ্টা করি, মনে করার চেষ্টা করি। আমাদের লেকচার 2-তে লেকচার 1-এ আমরা আলোচনা করেছিলাম আপনাদের সাথে লাইফ ফোর্স নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম। লাইফ ফোর্স কি আমরা একটু পরে শুরু করেছিলাম কিনা, তাহলে কি লেকচার 4-এ? শেভিয়ান ফিলসফি, সুপারম্যান, তাহলে সরি, লেকচার 3। আমরা লেকচার 3-তে লাইফ ফোর্স নিয়ে আলোচনা করেছিলাম। লাইফ ফোর্স, এই লাইফ ফোর্স হচ্ছে খুবই রেভলিউশনারি একটা আইডিয়া, লাইফ ফোর্স। এখন লাইফ ফোর্স কেন আমরা আলোচনা করেছি, কেন আমরা মিডের আগের কিছু এলিমেন্ট আমরা ফাইনালে আনছি, তার কারণ হচ্ছে ফাইনালেও আমরা লাইফ ফোর্স নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদের মনে আছে কিনা? লাইফ ফোর্সের সংজ্ঞা কিভাবে দিয়েছিলেন? আমাদের লেকচার 3 স্লাইড নাম্বার 7, এখানে জর্জ বার্নার্ড শ'স বিলিভ ইন লাইফ ফোর্স, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। লাইফ ফোর্সের সংজ্ঞা শ কিভাবে দিয়েছেন? শ বিলিভস দ্যাট, প্রথম বুলেট পয়েন্টে আপনারা একটু যদি খেয়াল করেন, George Bernard Shaw believes that which controls nature and works for the betterment of life in all stages. প্রকৃতিতে আমাদের চারপাশে একটা রহস্যময় শক্তি আছে, যা সারাক্ষণ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে, প্রতিটা মুহূর্তে সে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে এবং ওয়ার্কস ফর দ্য বেটারমেন্ট অফ লাইফ, প্রতিটা জীবন যাতে আরো উন্নত হতে পারে, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, বেটারমেন্টের মধ্য দিয়ে যেতে পারে, সেই ব্যাপারটা নিশ্চিত করছে এই রহস্যময় শক্তি। শ কি বিশ্বাস করছেন? There is a mysterious power which controls nature and works for the betterment of life in all stages, the life force, and it makes Shaw a creative evolutionist. জর্জ বার্নার্ড শ লাইফ ফোর্স বলতে কি বুঝিয়েছিলেন? জীবনী শক্তি, একটা প্রাকৃতিক শক্তি। এই প্রাকৃতিক শক্তি কি করছে? সারাক্ষণ যত জীবন আছে পৃথিবীতে, উদ্ভিদ বলি, প্রাণী বলি, যা কিছু আছে সবকিছু তারা কন্টিনিউয়াস আপগ্রেডেশনের মধ্য দিয়ে যাচ্ছে, তাদের মধ্যে সবসময় আপগ্রেডেশন হচ্ছে। প্রকৃতিতে ক্রমাগত এক্সপেরিমেন্টেশন হচ্ছে। এক্সপেরিমেন্টেশন শুধু এই ল্যাবরেটরিতে হয় না, শুধুমাত্র সায়েন্টিস্টরা সেই এক্সপেরিমেন্ট করে না, বরং প্রকৃতিতেও ক্রমাগত এক্সপেরিমেন্ট হচ্ছে। Throughout the ages, it has been making experiments in evolving better and better forms of life. কিভাবে আরো উন্নত জীবন ইভলভ করা যায়, সেটা নিয়ে প্রকৃতি কাজ করে যাচ্ছে ক্রমাগত। যখনই when life progresses towards a new form, the life force considers whether it is perfect or not. যখনই নতুন কোনো প্রাণীর উদ্ভব হয়, তখন
জীবনী শক্তি সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে whether it is perfect or not। যখন তার মধ্যে কোনো ডেফিসিয়েন্সি বা ইমপারফেকশন থাকে তখন জীবনী শক্তি সেই লাইফ তার ভেতরে কি দেয়, দ্য ইনস্টিংক্ট টু ইমপ্রুভ, ইমপ্রুভ করার যে প্রবণতা প্রবৃত্তি তার মধ্যে দিয়ে দেয়। আমাদের মধ্যে এটা বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু এটা প্রবলভাবে কাজ করে। আমরা সবসময় আপগ্রেডেড হতে চাই, আমরা সবসময় উন্নত হতে চাই। অলওয়েজ উই ট্রাই টু ইমপ্রুভ আওয়ারসেলফ। এখন এটা তো খুব ছোট স্কেলে, এখানে লাইফ ফোর্স বলতে সব বলে বুঝিয়েছেন যে প্রকৃতিতে লাইফ ফোর্স সব সময় কাজ করছে। যত দিন যাচ্ছে প্রতিটা জীবন তারা আপগ্রেডেড হচ্ছে। ধান গাছ থেকে আরো উন্নত ধান গাছের জন্ম হচ্ছে, গবাদি পশু আরো উন্নত হচ্ছে। যখন প্রকৃতিতে সবকিছুতেই আমরা বেটারমেন্ট, কন্টিনিউয়াস বেটারমেন্ট, আপগ্রেডেশন লক্ষ্য করছি, কেননা আমরা আমাদের মধ্যে এই কন্টিনিউয়াস আপগ্রেডেশনটা আনবো না। এবং সব বারবার করে বলেছেন দিস ইজ নট ফিজিক্যাল evolution, this is all about spiritual and mental evolution। আমাদের মনের দিক থেকে, আমাদের বুদ্ধিমত্তা এবং আমাদের এথিক্স, নৈতিকতার মধ্যে এভলিউশন, বিবর্তন আনতে হবে। আমাদেরকে আরো বেশি মোরাল হতে হবে, আরো বেশি এথিক্যাল হতে হবে। এবং এই লাইফ ফোর্সের সাথেই রিলেটেড আমরা পড়েছি সুপারম্যান। আমরা যখন সুপারম্যান, আইডিয়া অফ সুপারম্যান নিয়ে পড়েছিলাম, সেটাও আমাদের কাজে লাগবে। সুপারম্যান, শেভিয়ান ফিলোসফিতে আমরা আইডিয়া অফ সুপারম্যান নিয়ে যখন কথা বলেছিলাম, জর্জ বার্নার্ড শ সুপারম্যান বলতে কি বুঝিয়েছেন। সুপারম্যান, জর্জ বার্নার্ড শর যত নাটক আছে সেখানে উনি প্রায় উনি বলছেন সুপারম্যানের কি কি গুণাবলী থাকা প্রয়োজন সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। সুপিরিয়র ইন্টেলেক্ট, cunning and intuition, ability to defy obsolete moral code and self-defined virtues। এই যে সুপারম্যানের গুণাবলীগুলো কিন্তু আমরা আলোচনা করেছি মিডিয়ার আগে। এখন দ্য থিওরি অফ লাইফ ফোর্স অ্যান্ড দ্য আইডিয়া অফ সুপারম্যান, এই নিয়েই কিন্তু জর্জ বার্নার্ড শর যাবতীয় ফিলসফি, তার ক্রিয়েটিভ ইভলিউশন। জর্জ বার্নার্ড শ বলছেন যে we should ensure continuous evolution, continuous upgradation, betterment। আমরা আরো উন্নত করব, আরো উন্নত করব, আমাদের মধ্যে সেই এফোর্টটা যেন থাকে। আমরা যত দিন যাবে আমরা আরো বেশি আপগ্রেডেড হব। এখন এটা একটু মাথায় রাখতে হবে আপনাদের। এটা হচ্ছে জর্জ বার্নার্ড শ, উনার থিওরি আমরা বলতে পারি, দ্য ফিলোসফি অফ জর্জ বার্নার্ড শ, শেভিয়ান ফিলোসফি। এটার সাথে আমরা এটা যতটা না রাইটিং স্কিল, তার থেকে আমরা এটাকে বলতে পারি দ্য ফিলোসফি অফ জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শর নাটকগুলো এনরিচড হয়েছে মূলত তার এই শেভিয়ান ফিলোসফি, তার ক্রিয়েটিভ ইভলিউশন ফিলোসফি, এটার জন্য। আমরা যখনই জর্জ বার্নার্ড শর রাইটিং স্টাইল নিয়ে আলোচনা করব, অ্যাকচুয়ালি তার যতটা না তার রাইটিং স্টাইল নিয়ে আলোচনা করব, তার থেকে বেশি আমরা ফোকাস করব হিজ ক্রিয়েটিভ ইভলিউশন। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। জর্জ বার্নার্ড শ নিয়ে আলোচনা করার পর আমরা জোসেফ কনরাডকে ফোকাস করেছি। জোসেফ কনরাডকে ফোকাস করার কারণ হচ্ছে তার রাইটিং স্টাইল। ওনার যে রাইটিং স্টাইলটা সেটা আমরা কিন্তু ফোকাস করেছি। লেকচার 6-এ আমরা সংক্ষেপে জোসেফ কনরাডের রাইটিং স্টাইলটা আলোচনা করেছিলাম। লেকচার 6, স্লাইড নাম্বার 5। লেকচার 6, স্লাইড নাম্বার 5-এ আমরা দেখেন এই স্লাইডের হাইলাইট করা বুলেট পয়েন্ট নাম্বার 3 এখানে ফোকাস করেন। স্টাইলিস্টিক্যালি
স্টাইলিস্টিক্স মানে কি? এটা লেখার কৌশল। স্টাইলিস্টিক্স এটার মানে হচ্ছে নভেল, উপন্যাস লেখার কৌশল, রাইটিং টেকনিক। স্টাইলিস্টিক্স এর দিক থেকে দ্য নভেল, আমাদের নেক্সট নভেল যেটা লর্ড জিম, লর্ড জিম ইজ এক্সপেরিমেন্টাল। লর্ড জিম একটা এক্সপেরিমেন্টাল নভেল। এটা কিন্তু গতানুগতিক উপন্যাসের মতো না। লর্ড জিম ইজ নট আ কনভেনশনাল নভেল। গতানুগতিক প্রথাগত যে উপন্যাস সেরকম কিন্তু এটা না। ইট ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট এক্সপেরিমেন্টাল নভেলস অফ 20th সেঞ্চুরি। এখানে কেন এই উপন্যাসটিকে এক্সপেরিমেন্টাল বলা হচ্ছে? কেন বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল নভেল? কারণ here Conrad, using not only the embedded narratives, এই যে embedded narratives, first theory আমাদের embedded narratives, embedded narratives আইডিয়াটা রাখতে হবে আমাদের। what is embedded narrative, এটা নিয়ে আমরা কথা বলেছি, embedded narrative, but also scrambling the chronology, but also scrambling the chronology, এই দুটো রাইটিং টেকনিক আমরা মাথায় রাখবো, যে জোসেফ কনরাডের embedded narratives and scrambling of chronology। এটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ডিটেইলে কথা বলেছি। আমরা আমাদের লর্ড জিমের যে লাস্ট লেকচারটা ছিল, লেকচার 9-এ, এই যে লেকচার 9-এ আমরা ফোকাস করেছি পুরোটাই জোসেফ কনরাডস রাইটিং স্টাইল। এটা আপনাদের ফাইনালের জন্য খুবই জরুরি। জোসেফ কনরাডস রাইটিং স্টাইল, কনরাডের রাইটিং স্টাইলটা নিয়ে আমরা ফোকাস করেছি। জোসেফ কনরাডের রাইটিং স্টাইল, জোসেফ কনরাডের রাইটিং স্টাইল নিয়ে যখন আমরা আলোচনা করেছি তখন আমরা বলেছি উনি এমবেডেড ন্যারেটিভ, ওনার লেখায় এমবেডেড ন্যারেটিভ আমরা পাই। সেটা বোঝার জন্য আমরা অমনিশিয়েন্ট পয়েন্ট অফ ভিউ, লিমিটেড পয়েন্ট অফ ভিউ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। হোয়াট ইজ থার্ড পারসন অমনিশিয়েন্ট পয়েন্ট অফ ভিউ, সমস্ত পয়েন্ট অফ ভিউ আলোচনা করার পরে আমরা এই যে থার্ড পারসন অমনিশিয়েন্ট, থার্ড পারসন অমনিশিয়েন্ট পয়েন্ট অফ ভিউ, এটা নিয়ে আমরা বলেছি। লাস্টে গিয়ে এমবেডেড ন্যারেটিভ আমরা পেয়েছি স্লাইড 10, লেকচার 9 স্লাইড 11-এ আমরা এমবেডেড ন্যারেটিভ নিয়ে কথা বলেছি। হোয়াট ইজ এমবেডেড ন্যারেটিভ? A character in the story is the narrator. উপন্যাসে অনেকগুলো ক্যারেক্টার থাকে, এই অনেকগুলো ক্যারেক্টার থেকে যে কোনো একটা ক্যারেক্টার, one character is the narrator. This character is telling the story. The narrator uses the pronouns I, me and we. এবং এই ক্ষেত্রে আমরা বেশ কিছু লিমিটেশনের সম্মুখীন হই। আমরা কিন্তু সবকিছু জানি না, কারণ আমাদের পক্ষে সবকিছু জানা সম্ভব না। উপন্যাসের একটা চরিত্র তার পক্ষেও সম্ভব না, সে যতই বুদ্ধিমান হোক না কেন, তার পক্ষে তো সব জানতা, সর্বজ্ঞ, অমনিশিয়েন্ট, অমনিপটেন্ট হওয়া সম্ভব না। সে তার দিক থেকে ব্যাখ্যা করছে এবং সেই ব্যাখ্যার মধ্যে যথেষ্ট গ্যাপ আছে, যথেষ্ট অস্পষ্টতা আছে, যথেষ্ট সন্দেহ আছে। আমরা পুরোপুরি চোখ বন্ধ করে সেই ন্যারেটিভকে বিশ্বাস করতে পারি না। আ কোয়েশ্চেনেবল ন্যারেটর। এবং আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। আমরা কিন্তু আমাদের জীবনের সবকিছু সম্পর্কে পুরোপুরি আইডিয়া কিন্তু নিতে পারি না। আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কনসেপশন যদি ঝাপসা হয়, তাহলে আমরা উপন্যাসে কেন সেটা এক্সপেক্ট করি না? আমরা কি করি? আমরা আমাদের সীমাবদ্ধ জ্ঞান নিয়ে অ্যাজিউম করার চেষ্টা করি, আন্দাজ করার চেষ্টা করি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের বাস্তবতাকে, আমাদের রিয়েলিটিকে আমরা ব্যাখ্যা করি। সেই সীমাবদ্ধ বাস্তবতা, সেটা নিয়ে আমাদের এত অহংকার কেন? আমরা কেন এত বেশি জোর দিয়ে বলি যে আমরা কিছু জানি? আমরা তো কিছুই জানি না।
আমরা জাস্ট আমাদের একটা ঝাপসা আন্দাজের মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে তার তো অনেক সীমাবদ্ধ আছে, তার বোঝার অনেক ভুল থাকতে পারে, তার দেখার অনেক ভুল থাকতে পারে, তার ফিল করার অনেক সীমাবদ্ধতা থাকতে পারে। সে তো সবকিছু পরিষ্কার ভাবে আমাদের সামনে তুলে ধরতে পারবে না। জিমের মতো একটা কমপ্লেক্স ক্যারেক্টার সে কিভাবে পরিষ্কার ভাবে আমাদের সামনে তুলে ধরবে? আমরা একটা ছায়া ছায়া বর্ণনা খুঁজে পাই। এখন সেই অর্ধেক ছায়া ছায়া আইডিয়া নিয়ে আমরা যখন কাউকে ক্রিটিসাইজ করি তখন তো সেটা ফেয়ার হবে না। একইভাবে আমরা আমাদের সীমাবদ্ধ জ্ঞান, আমরা কতটুকুই বা দেখি, কতটুকুই বা শুনি, কতটুকুই বা বুঝি, সেই রকম সীমাবদ্ধ জ্ঞান নিয়ে যখন আমরা অনেক বেশি ডিটারমাইন্ড, অনেক বেশি নিশ্চিত একটা অ্যাটিচিউড নেওয়ার চেষ্টা করি, সেটা তো সবসময় ফেয়ার হবে না। আমরা তো আমাদের বাস্তবতা সম্পর্কে খুবই কম জানি। এই যে আমাদের মধ্যে একটা রিয়েলাইজেশন নিয়ে আসা যে আমাদের লিমিটেশনস, our limitations about perceiving the reality, এটা কিন্তু এই টেকনিকের মাধ্যমে কনরাড আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে আমাদের দেখার মধ্যে, শোনার মধ্যে, বোঝার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে। মার্লোর মাধ্যমে কনরাড আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে এই ন্যারেটর সে গল্পটা আমাদের সামনে তুলে ধরছে, তাকে আমি কতটুকু বিশ্বাস করতে পারি? সে তো আর সব জানতা না। জিমের মনের মধ্যে কি ঘটছে সে তো সবকিছু জানে না, কোথায় কি ঘটছে সে তো সবকিছু পরিষ্কার ভাবে বলতে পারবে না। সে জাস্ট তার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে আংশিক ঝাপসা কিছু। এমবেডেড ন্যারেটিভ এই টেকনিকটা ব্যবহার করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এইটা, আমরা যেন বাস্তবতার সম্পর্কে আমাদের একটা ট্রু, একটা কম্পারেটিভ ট্রু নলেজ থাকে। কারণ আলটিমেট ট্রুথ বলতে কিছু নাই। আমরা কখনোই বলতে পারবো না যে এইটাই সত্য, অন্য সবকিছু মিথ্যা। এটাই হচ্ছে আলটিমেট ট্রুথ। আলটিমেট ট্রুথ ইজ নট পসিবল, এটা আসলে লজিক্যাল না। এটা পার্সন টু পার্সন সত্য, ট্রুথ ভ্যারি করবে। একজনের কাছে যেটা সত্য আরেকজনের কাছে সেটা সত্য নাও হতে পারে। এমবেডেড ন্যারেটিভের মাধ্যমে কনরাড আমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করছেন যে ইটস অল অ্যাবাউট পয়েন্ট অফ ভিউজ, ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ। আমি কোন দিক থেকে দেখছি, আমি কে, তার উপরে সত্য নির্ভর করে। একজনের কাছে যেটা ন্যায় মনে হচ্ছে আরেকজনের কাছে সেটা অন্যায় মনে হতেই পারে। একজনের কাছে যেটা মিথ্যা আরেকজনের কাছে সেটা সত্য মনে হতেই পারে। ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভস। তারপর স্ক্র্যাম্বলড ক্রোনোলজি, যেটা আপনাদের সাথে বলেছিলাম যে নর্মালি কনভেনশনাল নভেলগুলোতে মোটামুটি একটা সিকোয়েন্স অফ টাইম, টাইম সিকোয়েন্স বজায় থাকে। প্রথমে এটা ঘটে, তারপর এটা ঘটে, তারপর এটা ঘটে, তারপর এটা ঘটে। সময়টাকে আমরা দেখি হচ্ছে লিনিয়ার ওয়েতে যেন যায়। কিন্তু আইডিয়া, টাইম সম্পর্কে আমাদের আইডিয়াটা এটা যথেষ্ট ত্রুটিপূর্ণ। টাইম ইজ নট লিনিয়ার, টাইম ইজ লাইক এ নেট, জালের মতো। একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট অনেকভাবে কানেক্টেড, যেটা আপনাদের ওই লেকচার 9-এ আমরা আলোচনা করেছি লাস্ট স্লাইডে, যে টাইম বিষয়টা, আমরা টাইম ভাবতে আমাদের চোখের সামনে ঘড়ি ভেসে ওঠে, আমাদের মনে হয় অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই সিকোয়েন্সে টাইম চলছে। বিষয়টা তা না। টাইম, দিস ইজ অল অ্যাবাউট আওয়ার কনসিয়াসনেস, আমাদের চেতনা। আমাদের চেতনা, আপনি আপনার মনকে জিজ্ঞাসা করেন আপনি where are you now and when are you now, আপনার মনটা এখন কোথায়? মনকে জিজ্ঞেস করেন। হয় আপনি দেখবেন আপনি অতীতের কথা চিন্তা করে আক্ষেপ করছেন, ইউ আর রিগ্রেটিং অ্যাবাউট ইউর পাস্ট। তখন আপনার শরীরটা যদিও বর্তমানে আছে, আপনার মনটা চলে গেছে অতীতে। আবার কখনো দেখা যায় যে আপনি ভবিষ্যৎ নিয়ে খুব টেনশন করছেন, ইউ আর ভেরি ওয়ারিড অ্যাবাউট ইউর ফিউচার। তখন আপনার মনটা চলে গেছে একটা আনসার্টেইন ফিউচারে, আমাদের কনসিয়াসনেস চলে গেছে ফিউচারে। আমরা কিন্তু মেন্টালি ক্রমাগত টাইম ট্রাভেল করতে থাকি, এই পাস্টে, এই প্রেজেন্টে, এই প্রেজেন্টে, এই পাস্ট। আমরা কিন্তু আমাদের চেতনাটাকে কখনোই
এক সময় ধরে রাখতে পারি না। আমরা যখন কোন একটা ঘটনার বর্ণনা করতে থাকি, এটা আপনি নিজেকে দিয়ে পরীক্ষা করেন। সাপোজ ইউ আর এইমিং টু ডিসকাস অ্যাবাউট এনি পাস্ট ইভেন্ট। অতীতের কোন একটা ঘটনা আপনি আপনার হয়তো ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী বা ছোট ভাইকে বলছেন বা ছোট বোনকে সেই অতীতের ঘটনা বলছেন। ঘটনা বলতে গিয়ে আপনি খেয়াল করবেন যে আপনি একটা সময় গিয়ে নিজের মধ্যেই একটু কনফিউজড হয়ে যাবেন, ঘটনাটা কি আসলে এরকম ঘটেছিল? যদিও আপনি শ্রোতা, যিনি অডিয়েন্স, তাকে আপনি জোর দিয়ে বোঝাচ্ছেন যে এটাই ঘটেছিল, একদম 100% শিওর, কিন্তু আপনি নিজেকে ভালো করে প্রশ্ন করেন আসলেই কি এটা ঘটেছিল। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমরা হচ্ছে ফ্যাক্ট ফ্যাক্ট যেটাকে, সেটা হয় আমরা একটু আমরা মেনটেন করতে পারি না, কারণ আমাদের ব্রেন সেই পাস্ট ইনসিডেন্টকে একটু ডিস্টর্ট করে ফেলে, একটু চেঞ্জ করে ফেলে। যদিও আমরা বলছি ঘটনাটা এইভাবে ঘটেছিল, কিন্তু ইওর পাস্ট ইজ নট কনস্ট্যান্ট। আপনার অতীত কিন্তু ধ্রুব না। আপনি যখন বর্তমানে বসে অতীতের কথা স্মরণ করছেন, ইউ আর রিকালেক্টিং, ইউ আর রিমেম্বারিং, তখন আপনার বর্তমান কনসিয়াস, আপনার বর্তমান চেতনা সেই অতীতের ঘটনাকে একটু একটু করে চেঞ্জ করবে, একটু একটু করে মডিফাই করবে। Your past will be changed according to your present consciousness. এখন এটার মানে কি মিথ্যা বলা? আমি কি বানিয়ে বানিয়ে মিথ্যা বলছি? না। আপনি নিজেও জানেন না অনেক সময় সাবকনসিয়াসলি আপনি অতীত ঘটনাকে একটু চেঞ্জ করে ফেলছেন, যা ঘটেছিল আপনি অন্যভাবে বলছেন। আপনি ইচ্ছা করেও বলতে পারেন, কনসিয়াসলিও বলতে পারেন, সাবকনসিয়াসলিও বলতে পারেন। মানে বলে ফেললেন, দেখা যায় যে বলার পরে আপনি নিজেও জানেন না, পুরো ঘটনার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেল, পুরো ঘটনাটাই চেঞ্জ হয়ে গেল। We cannot be 100% sure about our memory. আপনি আপনার স্মৃতি নিয়ে কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারবেন না। এমনকি আপনি যদি ক্যামেরা দিয়ে রেকর্ড করেও রাখেন, তাও সমস্যা আছে। কারণ আপনি যখন ক্যামেরা ধরবেন, তখন তার অ্যাঙ্গেলের অনেক ব্লাইন্ড পয়েন্ট থাকতে পারে। আপনি তো সবগুলো পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকে রেকর্ড করছেন না। একইভাবে ক্যামেরা, জাস্ট সিম্পল একটা উদাহরণ, আপনি যখন কোনো কিছু দেখছেন, আপনি একটা অ্যাঙ্গেল থেকে দেখছেন, হয়তো অন্য অ্যাঙ্গেল থেকে মিনিংটা অন্যরকম আসতে পারে। স্ক্র্যাম্বলড ক্রোনোলজি, এটা আমাদের কনসিয়াসনেসের একটা পার্ট। আমরা কখনোই, আমরা যখন কোন একটা জায়গায় অবস্থান করি, আমাদের শরীরটা ঠিকই স্থির থাকে, কিন্তু আমাদের মনটা, আমাদের চেতনা স্থির থাকে না। সে ক্রমাগত পাস্ট প্রেজেন্টে ভ্রমণ করতে থাকে। আমাদের প্রেজেন্ট, অতীত আমাদের বর্তমানকে গড়ে দেয়। Our present is the summation of our memory. Our future is determined by our present. তাহলে পাস্ট গড়ে দেয় বর্তমানকে, পাস্ট গড়ে দেয় প্রেজেন্টকে, এবং প্রেজেন্ট থেকে আমরা ফিউচারের এক্সপেকটেশন করি। কিন্তু মাঝে মাঝে আমরা বর্তমানে বসে অতীতকে চেঞ্জ করে ফেলি, ইচ্ছা করে করি অথবা অনিচ্ছাকৃতভাবে করি। যখন আমরা অতীতকে চেঞ্জ করে ফেলি, তখন সেই অনুযায়ী আমাদের বর্তমানও চেঞ্জ হয়ে যায়। ইটস অল অ্যাবাউট আওয়ার কনসিয়াসনেস। আমাদের চেতনায় কিছু পরিবর্তন আসে, এটা কনসিয়াসলিও হয়, সাবকনসিয়াসলিও হয়। তাহলে আমরা কিন্তু মেন্টালি ক্রমাগত টাইম ট্রাভেল করতে থাকি, টাইম জাম্প করতে থাকি। এখন সেই বিষয়টা যদি উপন্যাসে আনা যায়, যদি আপনারা জিমটা ভালো, লর্ড জিম ভালো করে পড়েন, তখন দেখবেন এখানে কিভাবে টাইম জাম্প চলতে থাকে, এই বর্তমানে, এই অতীতে, এই ভবিষ্যতে, আবার বর্তমানে, আবার ভবিষ্যতে, আবার অতীতে, এবং একটার সাথে আরেকটা কানেক্টেড। আমাদের পারসেপশন অফ রিয়ালিটি যে কতটাই ফ্রেল, কতটা যে দুর্বল, সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। আমরা যেই বাস্তবতার জ্ঞান নিয়ে এত অহংকার করি, অথচ আমরা আসলে কিন্তু বাস্তবতা সম্পর্কে আমাদের স্পষ্ট জ্ঞান থাকে না। এই আইডিয়াটা দেওয়ার জন্য কনরাড এই দুটো টেকনিক ব্যবহার করেছেন, জাস্ট টু মেক আস অ্যাওয়্যার, আমরা যাতে একটু সচেতন হই। স্ক্র্যাম্বলড ক্রোনোলজি এবং আরেকটা পড়লাম এমবেডেড ন্যারেটিভ, জাস্ট আমাদেরকে সচেতন করার জন্য। অনেক সময় আমরা ব্লাইন্ড হয়ে যাই। ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ, ইটস অল অ্যাবাউট আওয়ার কনসিয়াস, আমাদের চেতনা, আমাদের দৃষ্টিভঙ্গি।
তাহলে এই দুটো পয়েন্ট, এই দুটো টেকনিক ইউজ করছেন জোসেফ কনরাড, এবং এই দুটো টেকনিক ইউজ করার ফলে কি হলো, এই দুটো টেকনিক যখন উনি লর্ড জিম উপন্যাসে ব্যবহার করলেন তখন উনি একটা যুগান্তকারী কাজ করে ফেললেন, এবং লর্ড জিমকে বলা হয় ওয়ান অফ দ্য ফার্স্ট মডার্ন নভেলস। এবং উনি এমন ভাবে এখানে এক্সপেরিমেন্ট করেছেন এমবেডেড ন্যারেটিভ আর একটা স্ক্র্যাম্বলিং ক্রোনোলজি দিয়ে, যে এইটার উপর ভিত্তি করেই কনরাডকে বলা হয় দ্য ফোর রানার অফ মডার্ন নভেলস, আধুনিক উপন্যাসের অগ্রদূত বলা হয় তাকে। এটা তাহলে মাথায় রাখবেন। একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড। এটা আমরা, এটা তো মিডের আগে গেল তাই না, এগুলো সব মিডের আগে। এখন মিডের আগের গুলো আমি আপনাদেরকে হেল্প করলাম, এখন মিডের পরের গুলো কিন্তু আপনারা অ্যাক্টিভলি অংশগ্রহণ করবেন। ইউ আর রিকোয়েস্টেড টু participate in group discussion actively. প্রথমেই আমরা আমাদের পোর্ট্রেট নিয়ে যে ফার্স্ট লেকচারটা সেখানে যাই। A portrait of the artist as a young man. এই আমাদের লেকচার 10 না, এটার মূল ডিটেইল আলোচনা মনে হয় ছিল লেকচার 11-এ, সরি ওই দিন আমরা শেষ করতে পারিনি, লেকচার 10-এ আমরা শেষ করতে পারিনি, আমরা চলে গেছি হচ্ছে, হ্যাঁ এই যে আপনারা গুগল ক্লাসরুমে যদি যান ক্লাস ওয়ার্কে, তাহলে দেখবেন এই যে সামারি স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক উপরে লেখা আছে, কোন ক্লাসে আমরা আলোচনা করেছি সেটা কিন্তু লেখা আছে। আমরা লেকচার 11-এ আমরা ডিটেইলে আলোচনা করেছি, ওই দিন ওইটার রেকর্ডেড দেখবেন। লেকচার 6-এ আমরা জয়েসের রাইটিং স্টাইল নিয়ে আলোচনা করেছিলাম, জয়েসের রাইটিং স্টাইল নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট এই কোয়েশ্চেন নাম্বার 2-র অন্যতম ফোকাস, ওয়ান অফ দ্য মেজর ফোকাস ইজ জেমস জয়েসেস রাইটিং স্টাইল। এর আগে আমরা যে দুটো আলোচনা করলাম ওগুলো হচ্ছে আমাদের লাগবে, এটা আমাদের এক পার্ট অফ দ্যাট কোয়েশ্চেন, ওগুলো আমাদের আলোচনা থাকবে। যে জর্জ বার্নার্ড শর ক্রিয়েটিভ এভলিউশন সেটাও আমাদের আইডিয়া রাখতে হবে, আর কনরাডের রাইটিং স্টাইল সেটা আমরা আইডিয়া রাখবো। এখন এইবার আমরা মূল ফোকাসে আসি, যে জেমস জয়েসের রাইটিং স্টাইল যেটা আমরা মোটামুটি ডিটেইলে আলোচনা করেছিলাম। দুটো স্টাইল আমরা বিস্তারিত আলোচনা করেছি। প্রথমত স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, স্টাইল 1 স্ট্রিম অফ কনসিয়াসনেস অর ইন্টেরিয়র মনোলগ। এই স্ট্রিম অফ কনসিয়াস নিয়ে আপনারা কি কেউ কথা বলতে চাচ্ছেন, কেউ কি কোনো কন্ট্রিবিউট করবেন কিনা? স্ট্রিম অফ কনসিয়াসনেস, interior monologue technique. What is stream of consciousness technique?
স্যার, মানুষ ন্যাচারাল ইনস্টিংক্ট থেকে যে কাজগুলো করে থাকে সাধারণত ওইটাই স্ট্রিম কনসাসনেস। আরেকটু মানে আপনি অর্থটা বের করেন আগে, স্ট্রিম অফ কনসাসনেস এটার অর্থটা কি, বাংলাটা কি? বোধ শক্তি থেকে যে জিনিসটা তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি কাছাকাছি আছেন, দেখেন বাংলাটা দেখেন। স্ট্রিম মানে কি? প্রবাহ, ধারা। প্রবাহ, ধারা। নদীর And ইংরেজি হচ্ছে স্ট্রিম, রিভার, রিভার স্ট্রিম। ফ্লো, স্ট্রিমের আরেকটা সিনোনিম হচ্ছে ফ্লো অফ কনসাসনেস, আর হচ্ছে স্যার চেতনা। চেতনার প্রবাহ হওয়াটাই মানে কন্টিনিউয়াস হ্যাঁ রিচুয়াল থেকেই বলা হয় স্ট্রিম অফ কনসিয়াসনেস। হ্যাঁ, এই যে স্ট্রিম অফ কনসাসনেস, একটা এটা চিন্তা থেকে আরেকটা চিন্তা যে সুইচ করে, হ্যাঁ আপনারা কন্টিনিউয়াস করে। কাছাকাছি আছেন, একটু গুছিয়ে দেখেন। এই যে এখানে এখানে এই যে এই পার্টটা আমি হাইলাইট করছি, তারপরের যে অংশটা, এই পরের অংশটা আমি যেটুকু হাইলাইট করলাম, এইটুকু আপনারা যদি মোটামুটি বুঝতে পারেন তাহলে স্ট্রিম অফ কনসাসনেস ব্যাখ্যা করা আপনাদের জন্য সহজ। স্ট্রিম অফ কনসাসনেস, চেতনা এক থাকে না, সেটা পরিবর্তন হতে থাকে। এই যে পরিবর্তন হচ্ছে এটাই হচ্ছে ফ্লো, স্ট্রিম, ধারা, চেতনা ধারা, চিন্তা ধারা, চেতনা প্রবাহ, ফ্লো অফ থটস, ফ্লো অফ কনসিয়েন্স, stream of consciousness which leads reader to certain characters, thoughts and insights. যেটা ধ্রুব কাছাকাছি গেলেন অনেকটাই। আরেকটু পরিষ্কার হওয়া দরকার, একজন পাঠক যখন টেক্সটটা পড়বে, কোন টেক্সট, যে টেক্সটটা স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক অথবা ইন্টেরিয়র মনোলগ বেস করে লেখা, যখন কোনো লেখক স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক ব্যবহার করবে এবং ব্যবহার করে একটা টেক্সট লিখবে, একটা প্যারাগ্রাফ লিখবে, সেই প্যারাগ্রাফ যখন কোনো একজন পাঠক পড়বে, দেন a certain character's thoughts and insight as reader visualize, কোনো একটা ক্যারেক্টারের চিন্তা ভাবনা, কোনো একটা ক্যারেক্টারের যে অন্তর্দৃষ্টি, insights, thoughts and insights. Sir, one's internal thought process flows through by a characterization. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থট প্রসেস, কোন একটা ক্যারেক্টারের চিন্তা পদ্ধতি, চিন্তাধারা, সেটাকে যদি আমরা হুবহু রেকর্ড করে ফেলতে পারি, মানে মাথার মধ্যে কি কি চলছে, একটা মনের ভিতরে আমরা ঢুকে যাব, ঢুকে গিয়ে দেখবো যে এই মনের ভিতরে কি কি চিন্তা ভাবনা চলছে, কি কি থটস, কি কি ইনসাইট, একটা যন্ত্র দিয়ে রেকর্ড করে ফেলতে পারি। আমরা রেকর্ড করে ফেলছি, not voice, not video, we are recording the thought process. যদি কারো ব্রেইনে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে তার ঢুকিয়ে দিয়ে আরেকটা যন্ত্রের সাথে আমরা যদি লাগিয়ে দিতে পারি, যন্ত্রের কাজ হচ্ছে এই ব্রেনের মধ্যে যতগুলো চিন্তা আছে, যতগুলো চিন্তা ঘুরপাক খাচ্ছে সবগুলোকে টাইপ করে ফেলা, রেকর্ড করে ফেলা। মানে ব্রেইনের মধ্যে যত চিন্তা আসছে সেটাকে যদি আমরা রেকর্ড করে ফেলতে পারি, তবেই সেটা হবে স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক, ইন্টেরিয়র মনোলগ। কোন একটা ক্যারেক্টারের চিন্তা ভাবনা, অন্তর্দৃষ্টি, সেটাকে যদি আমরা রেকর্ড করতে পারি কোনো না কোনো ভাবে, সেটা কনসাস হতে পারে, সাবকনসাস হতে পারে, আনকনসাস হতে পারে, যে লেভেলেই হোক না কেন, আমরা চাইবো সেটাকে রেকর্ড করতে। হতে পারে একটা ক্যারেক্টার একই সাথে 7টা জিনিস চিন্তা করছে, আমরা সেই 7টাকেই ধরবো। অনেক সময় আমরা অস্থির হয়ে যাই, আমরা নিজেরাও জানি না আমরা কেন অস্থির, কারণ তখন আমাদের মাথায় একই সাথে অনেকগুলো চিন্তা ভাবনা চলতে থাকে, আমরা নিজেরাও জানি না আমরা একসাথে কতগুলো জিনিস চিন্তা করছি। আমাদের কনসাসনেস, সাবকনসাসনেস, আনকনসাসনেস সবগুলো লেয়ারে দেখা যাবে অনেকগুলো চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এই জন্য আমি শান্তি পাচ্ছি না, আমি অস্থির, আমার মন শান্ত হচ্ছে না। অনেকগুলো থট,
সেটা ভালো চিন্তা হোক খারাপ চিন্তা হোক, অনেকগুলো চিন্তা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং আমি অস্থির। তখন আমার সবগুলো থটস, সবগুলো ইনসাইটকে যদি কোনো যন্ত্রের মাধ্যমে বা কোনো মিডিয়ামের মাধ্যমে আমরা যদি রেকর্ড করে ফেলতে পারি, তবে সেটাই হবে আমার স্ট্রিম অফ কনসিয়াসনেস রেকর্ড, ইন্টেরিয়র মনোলগ। কোনো একটা ক্যারেক্টারের চিন্তা ভাবনা, অন্তর্দৃষ্টি, সেটা পাঠকের সামনে প্রকাশ হবে, ভিজুয়ালাইজড হবে। পাঠক তার সামনে ছায়াছবির মতো পরিষ্কার দেখতে পাবে কোন একটা ব্রেইন, কোন একটা মাইন্ডের ভিতরে কি কি কাজ চলছে। In other words, he, by using stream of consciousness technique, can see a character's mind. অল্প কথায়, স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে আমরা কোন একটা ক্যারেক্টারের মনের ভেতরে প্রবেশ করে মনটাকে পরিষ্কার দেখতে পারি। মানুষের মনের ভেতরে ঢুকে আমরা সেই মনটাকে দেখতে পারি। We can see a character's mind. Stream of consciousness, interior monologue. এটা জেমস জয়েস ব্যাপকভাবে ব্যবহার করেছেন তার পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, এই উপন্যাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত উনি এই টেকনিকটা ইউজ করেছেন। স্টিফেন ডেডালাসের মগজের মধ্যে উনি ঢুকে যেতে পেরেছেন। কেন, কিভাবে? কারণ জেমস জয়েস নিজেই স্টিফেন ডেডালাস। স্টিফেন ডেডালাস ইজ জেমস জয়েস হিমসেলফ। এটা শুধুমাত্র নিজের বেলাতেই সম্ভব। আমিই পারবো আমার মগজের মধ্যে পুরোপুরি ঢুকে যেতে, আপনি পারবেন আপনার মগজের মধ্যে ঢুকে যেতে। আপনি যদি যথেষ্ট প্র্যাকটিস করেন, আপনি যদি যথেষ্ট সাধনা করেন, তাহলে আপনি পারবেন আপনার মনের ভিতরে প্রবেশ করতে। তখন আপনার মনের ভিতরে ঢুকে আপনি ফিল্টার করেন, আপনি ডিসক্রিমিনেট করেন, সিনথেসাইজ করেন, খুঁজে বের করেন আপনার মনের ভিতরে কয়টা জিনিস কাজ করছে। আপনিই পারবেন আপনার স্ট্রিম অফ কনসিয়াসনেসকে ফুটিয়ে তুলতে। আমরা যখন ডায়েরি লিখি, আপনাদের হয়তো অনেকেরই ডায়েরি লেখার অভ্যাস থাকতে পারে। যখন আমরা ডায়েরি লিখি তখন আমাদের স্ট্রিম অফ কনসিয়াসনেসের কিছু পার্ট, অল্প সামান্য কিছু অংশ আমরা ডায়েরিতে লিখতে পারি, কিন্তু সবটুকু হয়তো পারি না। কারণ আমাদের ব্রেইন, ইট ইজ সো পাওয়ারফুল, এটা একসাথে এত কিছু প্রসেস করতে থাকে যে আমরা সবগুলো চিন্তাকে কিন্তু আমরা কলমের ডগায় আনতে পারি না। ইট ইজ নট ইজি টু ভিজুয়ালাইজ each and every character, each and every thoughts, each and every insight. Our brain is a complex maze. এটা খুবই রহস্যময়, এবং আমরা যদি চেষ্টা করি তাহলে নিজেরটা কিছুটা সম্ভব, পুরোপুরি সম্ভব না, যতটুকু সম্ভব আমরা যদি চেষ্টা করি আমরা আমাদের মনের ভেতরে ঢুকতে পারি, নিজেদের যার যার নিজের মনের ভেতরে আমরা প্রবেশ করতে পারি। সেই ক্ষেত্রে জেমস জয়েস সফল হয়েছেন, কারণ স্টিফেন ডেডালাস ইজ জেমস জয়েস হিমসেলফ। স্টিফেন ডেডালাসের মধ্যে জেমস জয়েস নিজেকে তুলে ধরেছেন। যখনই জেমস জয়েস স্টিফেন ডেডালাসের স্ট্রিম অফ কনসিয়াসনেসকে পোর্ট্রে করছেন, মানে হচ্ছে উনি নিজের স্ট্রিম অফ কনসিয়াসনেসকে পোর্ট্রে করছেন, এই জন্যই তিনি পেরেছেন। ব্রেইনে ভেতরে ঢুকে গেছেন। স্টিফেন ডেডালাসের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের একেবারে ভেতরে ঢুকে কি কি কাজ করছে সবকিছু তিনি রেকর্ড করেছেন। এটা জেমস জয়েসের একটা সিগনেচার স্টাইল, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্র্যাকটিশনার অফ স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। আরেকজন আছেন ভার্জিনিয়া উলফ, উনিও বেশ সফল, তবে কমপ্লেক্সিটির দিক থেকে জেমস জয়েস বেশি সাকসেসফুল, কারণ তিনি অনেকগুলো পয়েন্ট অফ ভিউকে, অনেকগুলো দৃষ্টিভঙ্গিকে উনি সিনথেসাইজ করতে পেরেছেন। তাহলে জেমস জয়েসের রাইটিং স্টাইল যখন আমরা আলোচনা করব, তখন স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকটা আমরা আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট আপনাদের ফাইনাল অ্যাসাইনমেন্টের জন্য, স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক কি এবং জেমস জয়েস কিভাবে তার উপন্যাসে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক ব্যবহার করেছেন। What is stream of consciousness and how did James Joyce employ this technique in A Portrait? তার A Portrait উপন্যাসে উনি স্ট্রিম অফ কনসিয়াসনেস কিভাবে ব্যবহার করেছেন। এটা হচ্ছে ওয়েপন নাম্বার 1, ফার্স্ট ওয়েপন, ফার্স্ট স্টাইল। সেকেন্ড, what is the second weapon?
Second weapon is Roman and Greek mythology, বিশেষ করে গ্রিক মিথোলজি, প্রাচীন গ্রিক রূপকথা। প্রাচীন গ্রিক রূপকথার বেশ কিছু উপাদান আমরা জেমস জয়েসের উপন্যাসে খুঁজে পাই। A portrait of artist, আমরা যদি A portrait of artist এই উপন্যাসটাকে ফোকাস করি, artist as a young man, this is actually an autobiographical novel, আত্মজীবনীমূলক, heavily based on James Joyce's biography. Compulsion with above mentioned mythology can be found easily, বিশেষ করে আমরা যখন ডেডালাসের মিথ আমরা পড়েছি, ডেডালাসের মিথ কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা কি ছিল? আমরা লেকচার 11-এ যাই, শেষের দিকে। দ্য মিথ অফ ডেডালাস, লেকচার 11 স্লাইড নাম্বার 9 দেখবেন। দ্য মিথ অফ ডেডালাস, ডেডালাসের রূপকথা। জেমস জয়েস তার মোটামুটি সব উপন্যাসে প্রায় he was very very inspired by Greek myths, এবং গ্রিক রূপকথার অনেকগুলো উপাদান আমরা তার উপন্যাসে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খুঁজে পাই। গ্রিক মিথ উনি অনেক গভীরভাবে উপলব্ধি করে তার উপন্যাসে প্রয়োগ করেছেন। এটা তার একটা রাইটিং স্টাইল। এমপ্লয়মেন্ট অফ গ্রিক মিথ, গ্রিক মিথোলজি, প্রাচীন গ্রিক রূপকথা। আর A Portrait এই উপন্যাসে উনি কোন রূপকথাটাকে বারবার টেনে এনেছেন? সেটা হচ্ছে ডেডালাসের রূপকথা, দ্য মিথ অফ ডেডালাস। এটার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি, ইকারাস ডেডালাস, তাদের যে ঘটনাটা। ডেডালাস সেই যে প্রাচীন গ্রিক রূপকথার ক্যারেক্টার ডেডালাস, এই ডেডালাসের চরিত্রের সাথে আমরা স্টিফেন ডেডালাসের বেশ কিছু গভীর মিল পাই। তার মানে জেমস জয়েস নিজেও ডেডালাসের সাথে তার বেশ কিছু মিল খুঁজে পেয়েছেন। অতএব আমাদের এই পয়েন্টটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এমপ্লয়মেন্ট অফ গ্রিক মিথোলজি, এটা হচ্ছে ওয়েপন নাম্বার 2, টেকনিক স্টাইল নাম্বার 2। প্রথমটা স্ট্রিম অফ কনসিয়াসনেস, পরেরটা হচ্ছে গ্রিক মিথোলজি, এমপ্লয়মেন্ট অফ গ্রিক মিথোলজি। আমরা আমাদের এই স্টাইলিস্টিক্স নিয়ে লাস্ট ডিসকাশনটা করব ডিএইচ লরেন্সের মাধ্যমে। ডিএইচ লরেন্স, তাকে নিয়ে আমরা আলোচনা শুরু করি হচ্ছে লেকচার 16-এ, 16 নম্বর লেকচারে। 16 নম্বর লেকচারে আমরা লেকচার 16 স্লাইড নাম্বার 11, শেষের যে দুটো স্লাইড, লেকচার 16-এর আমাদের লাস্ট দুটো স্লাইড, এই দুটো স্লাইড আমাদেরকে হেল্প করবে। ডিএইচ লরেন্স তার ফিলসফি যদি বলি, ডিএইচ লরেন্সের ফিলসফি যতটা না আমরা কনরাড এবং জয়েসের ক্ষেত্রে রাইটিং স্টাইল শব্দটা ইউজ করেছি, স্টাইলিস্টিক্স, লরেন্সের ক্ষেত্রে আমরা ঠিক স্টাইলিস্টিক্স শব্দটা ইউজ না করে আমরা ইউজ করব ফিলসফি, এবং এটার সাথে আমরা কানেক্ট করব জর্জ বার্নার্ড শর ফিলসফি।
জর্জ বার্নার্ড শর সাথে আমরা লরেন্সকে কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব? আমরা আমাদের লেকচার 16 স্লাইড নাম্বার 11, এই স্লাইডটা যদি আমরা দেখি, আমরা আলোচনা করেছিলাম ডিএইচ লরেন্স ওয়াজ আ রেবেল। ডিএইচ লরেন্স উনি একজন বিপ্লবী বলতে পারি, আমরা একজন বিপ্লবী সাহিত্যিক। He felt that society made people lifeless and unreal. ডিএইচ লরেন্স তার মোটামুটি সব উপন্যাসে দেখিয়েছেন যে সমাজ আমাদেরকে যতটা না উপকার করে তার থেকে ক্ষতি করে বেশি। সমাজের উদ্দেশ্য মানুষকে একসাথে রাখা, মানুষের মধ্যে দূরত্ব দূর করা, মানুষ যেন কাছাকাছি আসে, মানুষ যেন একজন আরেকজনকে সাপোর্ট দেয়, সেটাই তো সমাজের উদ্দেশ্য হওয়ার কথা। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের এই আধুনিক সমাজ এতটাই যান্ত্রিক, এতটাই রোবটিক, এতটাই মানে লাইফলেস সোসাইটি, যে এই সমাজ মেড পিপল লাইফলেস অ্যান্ড আনরিয়াল, এবং মানুষের জীবনটাকেও দুর্বিষহ করে তুলছে। মানুষ ধীরে 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 যান্ত্রিক মানুষে, প্রাণহীন যান্ত্রিক মানুষে পরিণত হচ্ছে। এবং ক্লাস সিস্টেম, এই যে ক্লাস কনফ্লিক্ট, আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, এই যে বিভাজন, ইট ইজ ভেরি ভেরি হার্মফুল, ইট ইজ পার্নিশিয়াস। পার্নিশিয়াস মানে হচ্ছে ক্ষতিকর, হার্মফুল। ডিএইচ লরেন্সের তার প্রতিটা উপন্যাসে উনি এটা বারবার বোঝাতে চেয়েছেন যে আমাদের সমাজ এটা একটা বিষাক্ত সমাজ, এবং এই বিষাক্ত সমাজে কোনো মানুষই সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে না। সমাজটাই দূষিত, এবং মানুষ এই দূষিত সমাজে দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য, দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য। এটা বারবার ডিএইচ লরেন্স আমাদেরকে তার উপন্যাসের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। এবং এই কথাটা কিন্তু জর্জ বার্নার্ড শও বলেছেন। এই কথাটা জর্জ বার্নার্ড শও বলেছেন। জর্জ বার্নার্ড শ যখন ভিক্টোরিয়ান সোসাইটির অসঙ্গতি, দুর্নীতিগুলো আমাদের চোখের সামনে তুলে ধরেছেন, তখনও তিনি এই কথাগুলো বলেছেন। তাহলে এখানেও আমরা জর্জ বার্নার্ড শর সাথে ডিএইচ লরেন্সের কানেকশন পাই। এবং লরেন্স উনি লাইফ ফোর্সের কথা বলেছেন। লরেন্স বিলিভড ইন লাইফ ফোর্স। লাইফ ফোর্স আমরা অলরেডি জর্জ বার্নার্ড শতে পড়ে এসেছি। লাইফ ফোর্স এটা হুবহু আমরা মিল পাচ্ছি, একেবারে সরাসরি মিল পাচ্ছি জর্জ বার্নার্ড শর ফিলোসফির সাথে ডিএইচ লরেন্সের ফিলোসফি, সরাসরি আমরা মিল পাচ্ছি। লরেন্স বিলিভড দ্যাট লাইফ ফোর্স ইন নেচার, ইটস বিউটি অ্যান্ড ইটস পাওয়ার, একই কথা জর্জ বার্নার্ড শও বলেছেন। একই কথা জর্জ বার্নার্ড শও বলেছেন। He believed that sexual feelings between man and woman was natural and it should be celebrated. জন ট্যানার এই কথাটা বারবার বলেছে। ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকে জন ট্যানার এই কথাটা বারবার বারবার বলেছে, এবং একই বিশ্বাস আমরা ডিএইচ লরেন্সের মধ্যেও পাচ্ছি। রোবেক রামসডেন যেমন জন ট্যানারকে বারবার সবসময় হ্যারাস করতে চেয়েছে, সবসময় তাকে ক্যারেক্টারলেস, লুড, চরিত্রহীন হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, একইভাবে ডিএইচ লরেন্সকে ওয়েস্টার্ন সোসাইটি বারবার চরিত্রহীন, অবসিন রাইটার হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। মানে ডিএইচ লরেন্সের মধ্যে আমরা জন ট্যানারকে খুঁজে পাই। ডিএইচ লরেন্সের জীবন যখন আমরা পড়তে থাকি, আমাদের জন ট্যানারের কথা মনে পড়ে। মানে জর্জ বার্নার্ড শ যতটা না জন ট্যানারকে আমরা খুঁজে পাই তার মধ্যে, তার থেকে বেশি আমরা খুঁজে পাই ডিএইচ লরেন্সের মধ্যে। জন ট্যানার, তার যে র্যাডিক্যাল অ্যাটিচিউড, জন ট্যানারের যে র্যাডিক্যাল অ্যাটিচিউড আমরা ম্যান অ্যান্ড সুপারম্যানে পেয়েছি, যেই জায়গায় বারবার ওর সাথে রামসডেনের সবসময় লাগতো। দ্য ক্ল্যাশ বিটুইন রোবেক রামসডেন অ্যান্ড জন ট্যানার, কোন বিষয়? এইসব র্যাডিক্যাল বিষয়, এবং সেটা আমরা সত্যিকারে দেখতে পাচ্ছি ডিএইচ লরেন্সের সাথে হচ্ছে। ডিএইচ লরেন্সকে কেন অনেক দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল? ওনার এই ওপেনলি সেক্সুয়াল ইস্যুর জন্য। ডিএইচ লরেন্স এমনভাবে এই সেক্সুয়াল ইস্যুগুলো তার উপন্যাসে তুলে ধরেছেন যেটা ওয়েস্টার্ন সোসাইটি নিতে পারেনি। তারা এতটা অ্যাডভান্স, এতটা লিবারেল, তারপরেও তারা নিতে পারেনি। বিশেষ করে এই যে পার্টটা হাইলাইট করা আছে,
He believed that sexual feelings between a man and woman was natural and should be celebrated. এটাকে কিন্তু একদম সরাসরি আমরা পাই ম্যান এন্ড সুপারম্যান নাটকে। একদম জন ট্যানারের যে কোর বিলিফ, মানে কি জর্জ বার্নার্ড শর যে একদম মূল বিশ্বাস, সেটার সাথে কিন্তু কানেক্টেড। এবং এই যে সেক্সুয়াল অ্যাট্রাকশন বিটুইন ম্যান অ্যান্ড ওমেন, এটা কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি লাইফ ফোর্সের প্রভাব। কেন মানুষ কেন নারী ও পুরুষ একজন আরেকজনের প্রতি প্রাকৃতিকভাবে আকৃষ্ট হয়? কারণ দে আর অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টেড বাই লাইফ ফোর্স। তারা জীবনী শক্তি, লাইফ ফোর্সের কারণেই তারা অ্যাট্রাক্টেড হয়। কেন অ্যান হোয়াইটফিল্ড জন ট্যানারের প্রতি আকৃষ্ট হয়েছিল? কেন জন ট্যানার শেষ পর্যন্ত অ্যান হোয়াইটফিল্ডকে ফিরিয়ে রাখতে পারেনি? কারণ লাইফ ফোর্স তাদেরকে যেতে দেয়নি, লাইফ ফোর্সের বাঁধনে তারা বাধা। এই জায়গায় আমরা জর্জ বার্নার্ড শর সাথে ডিএইচ লরেন্সের ব্যাপক মিল পাচ্ছি, বিশাল মিল। অনেকে বলে থাকেন জর্জ বার্নার্ড শর লাইফ ফোর্স, এটা দ্বারা ডিএইচ লরেন্স একদম প্রবলভাবে ইনফ্লুয়েন্সড। সরাসরি হোক ইনডিরেক্টলি হোক, আমরা এখানে সরাসরি পাচ্ছি যে লরেন্সের যে ফিলোসফি অফ লাইফ ফোর্স, ইট ইজ অ্যাকচুয়ালি somehow there is a great connection, there is an unmistakable connection between George Bernard Shaw's philosophy and D.H. Lawrence's philosophy. D.H. Lawrence was the first novelist in Western culture to attempt to explore sexuality seriously and frankly. জন ট্যানার নাটকের চরিত্র ছিল এবং নাটকের চরিত্র জন ট্যানার তাকে বারবার চ্যালেঞ্জ করেছে রোবেক রামসডেন। বাস্তব জগতে ডিএইচ লরেন্স উনি একজন জন ট্যানার আমরা বলতে পারি। বিশেষ করে সেক্সুয়ালিটি বিষয়ে উনি যে কাজগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো কিন্তু অনেক সোসাইটিতে অফেন্সিভ। Because of this, several of his novels were refused publication and declared obscene. তার কিছু কিছু উপন্যাস প্রায় it took almost more than 30 years just to publish in a Western publication. Lady Chatterley's Lover, এটা লেখা শেষ হয়েছিল 1928 সালে, was only published in its complete form in 1960. এটার পাবলিশ হতে হতে 32 বছর পার হয়ে যায়। লেখা শেষ হওয়ার 32 বছর পর সেটা পাবলিশড হয়েছে। ভাবতে পারেন কতটা র্যাডিক্যাল ছিল। জন ট্যানারের সেই রেভলিউশনিস্ট হ্যান্ডবুকের কথা মনে পড়ে যায়, সেটা যেমন রোবেক রামসডেন। Lawrence's writing was also revolutionary in that it stressed the importance of feelings. এই যে ইম্পর্টেন্স অফ ফিলিংস, এখানেও আমরা জর্জ বার্নার্ড শর ফিলোসফির সাথে ডিএইচ লরেন্সের ফিলোসফি মিল পাই, একদম ট্যানারের ডায়ালগের সাথে মিল পাই। The plot was important for the light that it threw on the inner events in a character. D.H. Lawrence ওনার কাছে প্লটের থেকে গুরুত্বপূর্ণ ছিল ফিলিংসটাকে পোর্ট্রে করা। D.H. লরেন্স ওনার উপন্যাসে সবসময় ক্যারেক্টারদের আবেগ অনুভূতির উপর গুরুত্ব দিয়েছেন, ফিলিংসের উপর গুরুত্ব দিয়েছেন। এরপর উনি লাইফ ফোর্সের প্রতি কতটা ডেডিকেটেড ছিলেন সেটা আমরা পরে দেখতে পাচ্ছি যে লরেন্স ওয়াজ কাইন্ড অফ এ মিস্টিক। লাইফ ফোর্সের প্রতি উনি এতটাই ডেডিকেটেড, লাইফ ফোর্সকে উনি এতটাই বিশ্বাস করতেন যে এটা প্রায় ধর্মের পর্যায়ে নিয়ে গিয়েছিল। হি ওয়ারশিপড লাইফ ইটসেলফ, মানে লাইফ ফোর্সকে উনি প্রায় উপাসনা করতেন বলা যায়, and attempted to convey his feelings and pass on his beliefs in his novel. এবং তার যে বিশ্বাস, এই যে লাইফ ফোর্সের প্রতি তার বিশ্বাস, এই বিশ্বাসটাকে কিন্তু উনি ওনার উপন্যাসের মাধ্যমে প্রপাগেট করতে চেয়েছেন, আমাদের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছেন। এবং তার যে এই র্যাডিক্যাল অ্যাটিটিউড, এটা কিন্তু পরবর্তীতে অনেক ঔপন্যাসিককে অনুপ্রেরণা দেয়। The 20th century has been an era of greater openness, particularly in the area of feelings. আবেগ অনুভূতি প্রকাশের দিক থেকে 20th সেঞ্চুরিতে পরবর্তীতে আরো অনেক উপন্যাসিক লরেন্স থেকে অনুপ্রাণিত হয়ে তারা উপন্যাস লিখেছেন এইসব বিষয়ের উপর গুরুত্ব দিয়ে। তাহলে আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টের সেকেন্ড কোয়েশ্চেন, এটা আপনারা আশা করি বুঝতে পারছেন।
আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টের সেকেন্ড কোয়েশ্চেনের দুটো পার্ট থাকবে। প্রথম পার্টে আমরা জর্জ বার্নার্ড শর ফিলোসফির সাথে ডিএইচ লরেন্সের ফিলোসফির কানেকশন খুঁজে বের করার চেষ্টা করব। We will try to connect George Bernard Shaw's philosophy with D.H. Lawrence's philosophy. Number 1. এই পার্ট, এটার জন্য 10 মার্ক থাকবে। সেকেন্ড পার্টে আমরা পাবো the writing style of Joseph Conrad and James Joyce. The writing style of Joseph Conrad and James Joyce, এবং how should we connect them? আমরা তাদেরকে কিভাবে কানেক্ট করতে পারি? আপনারা এটা ট্রাই করবেন কানেক্ট করার জন্য। You will try your best to connect the writing style of Joseph Conrad and James Joyce. তাদের রাইটিং স্টাইলটা ফোকাস করবেন। জোসেফ কনরাড, তার দুটো ওয়েপন ছিল। কি কি ওয়েপন? এমবেডেড ন্যারেটিভস, স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি। এবং তার সাথে আমরা কানেক্ট করেছি জেমস জয়েসের স্ট্রিম অফ কনশাসনেস টেকনিক অ্যান্ড ইনক্লুশন অফ গ্রিক মিথোলজি। ওইটাতেও 10 মার্কস। তাহলে সহজ করে বলতে গেলে আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন নাম্বার 2, এটার অ্যাকচুয়ালি দুটো পার্ট। প্রথম পার্টে ইউ উইল ট্রাই টু কানেক্ট জর্জ বার্নার্ড শ'স ফিলোসফি উইথ ডিএইচ লরেন্সেস ফিলোসফি 10। তারপর the writing style of Joseph Conrad and its connection with the writing style of James Joyce 10 নম্বর। 10-10-20। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন নাম্বার 2। এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ছয়টার দিকে আমরা আরেকটা ক্লাস শুরু করে দিব। 6টা, আমাদের হাতে 2 মিনিট সময় আছে। আপনারা প্লিজ এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করেন। এই কাউন্সিলিং আওয়ার যেটা, ওই সময় আপনি জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে একটা কাজ করি, আমরা আপাতত এখানেই রেকর্ডিংটা বন্ধ করে দিই। আমরা ইনশাল্লাহ আবার পরে কি করব। এখন আপনাদের মধ্যে কেউ যদি আমার ওই ইএনজি 4224 এর যদি থাকেন কেউ, তাহলে তারা থাকেন, আমরা ওই ক্লাসিক্স এর ক্লাসটা এখানে শুরু করে দেব আর কি। আমার 20th সেঞ্চুরি লিটারেচার 2 এর ডিসকাশন এখানেই শেষ। সবাইকে থ্যাংক ইউ। কোন রকম প্রবলেম থাকলে ওই কাউন্সিলিং আওয়ারে আমি আবার অ্যাভেলেবল আছি, তখন জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।